প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথস সাইডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চূড়ান্ত পরীক্ষার জন্য গণিতের কয়েকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমার আজকের পর্বটা অনেক বড় হবে। কিছুটা বড় হবে এজন্যই যে আমি তোমাদের যে কটা অঙ্ক এখানে করাবো, আমি আশা করি যদি তোমরা এই কটা অঙ্ক দেখো, তোমরা বার্ষিক পরীক্ষার মধ্যে 100% অঙ্ক এই পর্বটা থেকে পেয়ে যাবা। ঠিক আছে? তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি আমাদের অঙ্কগুলো কী রয়েছে। এখানে দেখো এক নম্বরে আমাদের অঙ্কটা কী রয়েছে, বলছে একটি ট্রাকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 ফুট, 8 ফুট ও 6 ফুট। তাহলে আমরা কি বুঝলাম যে একটা ট্রাকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হচ্ছে 10 ফুট, 8 ফুট ও 6 ফুট। তাহলে আমরা কি পাইলাম, এখানে আমরা একটু তোমরা খেয়াল করবা, খুব মনোযোগ দিয়ে দেখবা। আমি আশা করি এখান থেকে তোমরা অঙ্ক পাবা, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তো দেখো, যেহেতু আমাদেরকে বলছে যে ট্রাকের দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট, তারপরে দেখো বলছে প্রস্থ হচ্ছে আমাদের 8 ফুট আর উচ্চতা হচ্ছে আমাদের 6 ফুট। দেখো আমরা কিন্তু যেহেতু আমাদেরকে বলে দিচ্ছে যে একটি ট্রাকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 ফুট, 8 ফুট ও 6 ফুট, তাহলে আমরা বুঝলাম দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট আর প্রস্থ হচ্ছে 8 ফুট এবং উচ্চতা হচ্ছে 6 ফুট। তারপরে কি বলছে দেখো, যে ট্রাকটিকে পূর্ণ করার জন্য 2 ফুট ধার বিশিষ্ট 10টি ঘন আকৃতির কার্টন ব্যবহার করা হলো। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটা ট্রাকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, আর বলছে কি যে ট্রাকটি পূর্ণ করার জন্য হচ্ছে 2 ফুট ধার বিশিষ্ট 10টি ঘন আকৃতির কার্টন ব্যবহার করা হয়েছে আর কি। তো দেখো আমাদের প্রথমে কি বলা হয়েছে যে ত্রিমাত্রিক বস্তু বলতে কি বুঝো, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের প্রশ্ন, মানে ক নম্বরের প্রশ্ন। খ নম্বরে কি বলা হয়েছে দেখো, উদ্দীপকে উল্লেখিত সবগুলো কার্টন কাগজ দিয়ে মোড়াতে হলে সর্বমোট কি পরিমাণ কাগজ লাগবে, এটা হচ্ছে আমার খ নম্বরের প্রশ্ন। তারপরে দেখো গ নম্বরের মধ্যে কি বলা হয়েছে যে উক্ত ট্রাকটি পূর্ণ করতে 5 ফুট দৈর্ঘ্য, 4 ফুট প্রস্থ ও 4 ফুট উচ্চতা বিশিষ্ট আরও কয়টি আয়তাকৃত কার্টন প্রয়োজন হবে। তো আমাদেরকে টোটাল 3টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এই 3টা প্রশ্নই আমি তোমাদের জন্য নিচে সমাধান করেছি। আমি কেন এখন তোমাদেরকে বোঝালাম না, কারণ নিচে যে আবার তোমাদেরকে বোঝাতে হবে, এতে করে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এজন্য আমি নিচে তোমাদের জন্য রেডি করে রেখেছি। দেখো আমাদের প্রথম প্রশ্নটা বলছে যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা রয়েছে তাদেরকে ত্রিমাত্রিক বস্তু বলে। তাহলে আমরা উপরে বলছিলাম যে ত্রিমাত্রিক বস্তু কাকে বলে, আমাদের ক নম্বর প্রশ্নটা ছিল। তো আমরা জানি কি যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা রয়েছে তাদেরকে কি বলা হয়, ত্রিমাত্রিক বস্তু বলা হয়। যেমন বই, কলম, পেন্সিল, ফুটবল, ইট ইত্যাদি। তা আশা করি এটা তোমরা পারবা। এবার খ নম্বরের অঙ্কটা আমাদেরকে মূলত সমাধান করতে হবে। দেখো খ নম্বরের মধ্যে বলা হয়েছে যে দেওয়া আছে প্রতিটি কার্টনের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 ফুট। আমরা উপরে দেখে এসেছিলাম যে এক বাহুর হচ্ছে কত, 2 ফুট। বলছে কার্টনের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে পুরোটা কার্টনের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে আমরা সমগ্র তল, তাহলে একটা কার্টনের তল থাকে হচ্ছে কতটা, 6টা। তাহলে আমরা যেন লিখছি 6 গুণ একটি তলের ক্ষেত্রফল। তাহলে এবার দেখো আমরা জানি একটি তলের ক্ষেত্রফল আমাদেরকে লিখছি আমরা এখানে। তো এই ক্ষেত্রে আমরা একটি তলের ক্ষেত্রফল যখন আমরা বাইর করবো তখন কিন্তু বাহু স্কোয়ার দিতে হবে, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার হবে। এই জন্য আমরা লিখছি দেখো 6 গুণ বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এবার দেখো আমরা উপরে কিন্তু দেখে আসছিলাম যে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2 ফুট। কত বলো তো, আমরা কিন্তু এইমাত্র পড়েছি যে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 ফুট। তাহলে এই জন্য আমরা লিখছি যে 6 গুণ বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা লিখছি যে 6 গুণ 2 স্কোয়ার। কেন, কারণ বাহুর দৈর্ঘ্য কত, 2। দেখো বাহুর দৈর্ঘ্য কত আছে, 2 আছে। তাহলে এই 2 তার উপরে স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। তাহলে কি হলো দেখো 2 স্কোয়ার বর্গফুট। তাহলে এবার দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে 2 যখন আছে তাহলে এখানে আমরা 2 তার উপর স্কোয়ার আছে, এটাকে যদি আমরা বর্গ করি 2 দুগুণে 4 হয়। কত হয়, 2 দুগুণে 4 হয়। তাহলে দেখো আমরা লিখছি 6 গুণ 4 বর্গফুট। এবার আমরা 6 আর 4কে গুণ করি, তাহলে 4 6
24 বর্গফুট হয়। তাহলে আমরা কিন্তু 24 বর্গফুট বের করে নিলাম। কি? কার্টনের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করলাম 24 বর্গফুট। তাহলে এবার আমরা একটু নিচে যাই, দেখো এবার বলছে আমাদেরকে অতএব 10টি কার্টনের সমগ্র তলের কত হবে, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে 10টি কার্টনের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলছে মূলত। তো এবার আমরা লিখবো, দেখো যে 10টি কার্টনের সমগ্র ক্ষেত্রফল আমরা কিন্তু একটি কার্টনেরটা বের করছি, অতএব একটা কার্টনেরটা বের করলে আমরা 10টা কার্টনেরটা এভাবে বের করতে পারবো। তাহলে আমরা লিখছি অতএব 10টি কার্টনের সমগ্র ক্ষেত্রফল কত, 10টি কার্টনের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 10 গুণ 24 বর্গফুট। তাহলে এবার যদি আমরা 10 আর 24কে কী করি, আমরা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 240 বর্গফুট। ঠিক আছে, তারপর দেখো অর্থাৎ সমগ্র কার্টনের কাগজ দিয়ে মোড়াতে সর্বমোট 240 বর্গফুট পরিমাণ কাগজ লাগবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, আমাদের উত্তরটা হচ্ছে সবগুলা, আমাদের প্রশ্নটা ছিল যে সবগুলা কার্টন কাগজ দিয়ে মোড়াতে সর্বমোট কত কি লাগবে, কত বর্গফুট কাগজের প্রয়োজন হবে। তো আমরা কিন্তু এখন বের করছি যে 240 ফুট কাগজের প্রয়োজন হবে আর কি। তারপর দেখো আমাদের গ নম্বরের মধ্যে কি বলা হয়েছে, গ নম্বরে আমাদেরকে বলা হয়েছে, দেখো এখানে দেওয়া আছে ট্রাকের দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট, যেটা আমরা উদ্দীপকে দেখে এসেছিলাম, আর প্রস্থ হচ্ছে 8 ফুট এবং উচ্চতা হচ্ছে 6 ফুট। এটা কিন্তু দেওয়া ছিল উদ্দীপকের মধ্যে। তাহলে এবার আমরা কি করব, সেটা ট্রাকের আয়তনটা বের করব। তো আমরা ট্রাকের আয়তনের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা কি করব, আয়তনের সূত্রটা আমরা প্রয়োগ করলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে সেটাকে এবার আমরা গুণ করে আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে 10, তারপরে হচ্ছে আমরা প্রস্থ পেয়েছিলাম হচ্ছে 8, আর উচ্চতা পেয়েছিলাম হচ্ছে 6। তো এটা আমরা গুণ করার পর আমরা পেয়েছি হচ্ছে 480 ঘনফুট। ঠিক আছে, যেহেতু আয়তন বলছে সেটা ঘন আকারে হবে, তাহলে আমরা এই জন্য এটাকে গুণ করে পেয়েছি 480 ঘনফুট। তাহলে এখানে প্রতিটি ঘনাকৃতির কার্টনের আয়তন হচ্ছে, দেখো এখানে ঘন বলছে, কিন্তু ঘন মানে আমরা জানি ঘন মানে হচ্ছে কিউব, ঠিক না? আমরা কিন্তু ইতিপূর্বে আমাদের বীজগণিতের অধ্যায়টা পড়ে এসেছি যে ঘন মানে হচ্ছে, মনে করো ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটু উদাহরণস্বরূপ বলি, মনে করো আমি লিখলাম এ, তারপর দিয়ে আমি 3 দেই, তাহলে এটা হচ্ছে ঘন। ঠিক আছে, আর দিয়ে আমি দেখো এ লিখলাম, তারপর দিয়ে আমি স্কোয়ার দিই, এটাকে বলা হয় বর্গ। তাহলে এখানে ঘন আকৃতির কথা বলছে, তাহলে এই জন্য আমরা লিখছি, দেখো বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য কিউব মানে 3 দিছি আমরা উপরে। তো বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু ইতিপূর্বে দেখে এসেছি যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 ফুট। তাহলে যেহেতু আমরা এখানে উপরে কিউব দিছি, মানে 2 এর সূচক হচ্ছে 3, অর্থাৎ ঘন ফুট, এই জন্য আমরা এটাকে লিখতে পারি, যেহেতু 2 এর উপর কি আছে, 2 এর উপর হচ্ছে আমাদের 3 আছে, তাহলে এটাকে আমরা ঘন বলতে পারি, এই জন্য ঘন ফুট লিখছি। এবার 3টা 2 কিন্তু এখানে আছে, আর 3টা 2কে যদি তুমি গুণ করো, মনে করো 2 দ্বারা 2কে গুণ করবা, আর যেটা পাবা সেটা দিয়ে আবার 2 দ্বারা গুণ করবা, তাহলে আমরা পাবো হচ্ছে 8। কীভাবে দেখো তো, মনে করো আমি 3টা 2, ঠিক আছে, তাহলে 2 গুণ 2 গুণ 2, আমরা 3টা 2 লিখছি। এবার দেখো 2 দুগুণে 4, তারপরে দেখো 2 দুগুণে আমরা 4 পেলাম, 4 দুগুণে কত, 8 পেলাম। তাহলে দেখো আমরা কিন্তু এখানে 8 ঘনফুট পেয়েছি। তারপর দেখো আমরা একটু নিচে যাই, তারপর অতএব 10টি কার্টনের মোট আয়তন। এবার দেখো আমরা কিন্তু তো প্রথমে একটি কার্টনের মানে প্রতিটি কার্টনেরটা বের করতে, মানে প্রতিটি মানে একটি, আমরা প্রথমে কিন্তু একটি কার্টনের আয়তনটা বের করছি, যে একটা কার্টনের আয়তন কত। এবার আমরা 10টা কার্টনের আয়তন বের করব। তো আমরা জানি একটা যখন বের করতে পারছি, তাহলে 10টা কিন্তু একইভাবে আমরা বের করব। অথবা আমি লিখছি, দেখো 10টি কার্টনের মোট আয়তন 8 গুণ 10, এই জায়গাটা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখাই। তাহলে 8 গুণ 10, এবার দিয়ে আমরা এটাকে গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 80 ঘনফুট। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে 10টা কার্টনের মোট আয়তন বের করে ফেলেছি। তারপরে দিয়ে আমরা একটু নিচে যাই, দেখো এবার আমরা লিখছি, দেখো আবার কি লিখছি একটু খেয়াল করো, আমি লিখছি আবার যে আয়তকৃত প্রতিটি কার্টনের আয়তন, যেটা আমরা কিন্তু এবার প্রতিটি কার্টনের আয়তন বের করব। ঠিক আছে, তাহলে এটা আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, যেটা আমরা উপরে দেখে এসেছিলাম। তো দেখো এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা কিন্তু আমরা উদ্দীপকে এটা দেখে এসেছি, এটা আছে যে 5 গুণ 4 গুণ 4 ঘনফুট। তাহলে এখানে আমরা পেলাম কত, 80 ঘনফুট। এটা গুণ করলে মূলত 80 ঘনফুট পাই, যেমন দেখো 4 5 20, তারপরে 4 20 80, আমরা 80 ঘনফুট পাই। তো এখন 10টি ঘনাকৃতির কাঠন দিয়ে পূর্ণ করার পর
ট্রাকটির জায়গা ফাঁকা থাকে, এবার কতটুকু জায়গা ফাঁকা থাকবে সেটা আমরা বের করব। তাহলে আমরা প্রথমে কিন্তু 480 পেয়েছিলাম, তাহলে আর এখন কিন্তু আমরা প্রতিটি কার্টনের আয়তন পেয়েছি হচ্ছে 80। তাহলে দেখো এবার যদি আমরা 480 থেকে 80 আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা পাই হচ্ছে 400 ঘনফুট জায়গা। অতএব ট্রাকটির অবশিষ্ট ফাঁকা স্থান পূর্ণ করতে আয়তকৃত তোমার কার্টনের প্রয়োজন হবে হচ্ছে কত? এবার আমরা 80 দ্বারা যদি আমরা 400কে ভাগ করি, তাহলে আমরা পাই কত? 5টি। সেটা কীভাবে দেখো, কাটাকাটি একটু দেখো, এই 8 আর এই 8 দিয়ে আমরা এই শূন্য দিয়ে আমরা কেটে দেই, তাহলে নিচে থাকে আমাদের 8 আর উপরে পাই হচ্ছে আমরা 40। তাহলে 5, 8 আর 40 আমরা কাটতে পারি। আমি একটু তোমাদেরকে কাটাকাটিটা এখানে একটু দেখাই, একটু খেয়াল করো। নিচে হচ্ছে 80, উপরে হচ্ছে 400, ঠিক আছে? তাহলে আমরা এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিলাম। এবার নিচে হচ্ছে আমাদের 8, উপরে হচ্ছে আমাদের 40। আমরা 5, 8কে 40 আমরা 5 দিয়ে কাটতে পারি। অতএব 5 80 হচ্ছে 400, ঠিক আছে? তাহলে আমরা পাই হচ্ছে 5টি, ঠিক আছে? অর্থাৎ 10টি ঘন আকৃতির ও 5টি আয়তকৃত কার্টন দিয়ে ট্রাকটি পূর্ণ করা যাবে। এটাই মূলত আমাদেরকে বলা হয়েছে যে কতটি ঘন আকৃতির আয়তকৃত কার্টন দিয়ে ট্রাকটি পূর্ণ করা যাবে। তো আমরা লিখছি অর্থাৎ 10টি ঘন আকৃতির ও 5টি আয়তকৃত কার্টন দিয়ে ট্রাকটি পূর্ণ করা যাবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আর আমি খুব দ্রুত চলে যাচ্ছি, এই কারণে আমি তোমাদেরকে 3টা অঙ্ক এখানে দেখাবো। এই জন্য মূলত আমি একটু খুব তাড়াতাড়ি তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি। তারপরে দেখো 2 নম্বরে কি আছে, যে একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য 7 মিটার, মানে একটা ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার ও প্রস্থ হচ্ছে 5 মিটার। তারপর বলছে কি দেখো, মেঝেটির সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ঘরের মেঝেতে 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টাইলস লাগাতে হবে। প্রতিটি টাইলসের মূল্য হচ্ছে 70 টাকা। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। তো দেখো এখানে বলছে বিন্দু কাকে বলে, ঠিক আছে? সেটা আমরা নিচে দেখব। তারপর দেখো খ নম্বরে বলা হয়েছে যে আয়তাকার ঘরটির মেঝের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। একটা জিনিস এই জায়গাতে তোমাদেরকে আমি প্রশ্নটা একটু বুঝিয়ে যাই, যেহেতু আমি পরবর্তীতে আর প্রশ্নটা দেখাবো না। তো দেখো খ নম্বরের প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে আয়তাকার ঘরটির মেঝের সমান ক্ষেত্রফল, মানে মেঝের যে ক্ষেত্রফলটা আছে তার সমান ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা নির্ণয় করো। অতএব একটা এখানে 10 কথার এক কথা হচ্ছে তোমার আয়তাকার ঘরটির মেঝের ক্ষেত্রফল যা হবে, আয়তাকার ক্ষেত্রের বর্গের ক্ষেত্রফলটাও কিন্তু কি তাই হবে। ওই বর্গের ক্ষেত্রফল থেকে আমাদের কি করতে হবে? বর্গের পরিসীমা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এটা আমরা পাবো নিচে। তারপর দেখো বলা হয়েছে গ নম্বরে যে বর্গাকার ঘরটি টাইলস লাগাতে হলে মোট কত টাকা খরচ হবে। দেখো আমরা এবার চলে যাব নিচে। তো এখানে আমরা প্রথমে বলছে যে বিন্দু কাকে বলে। তো আমাদের এখানে উত্তরটা আমি দিয়ে দিছি, একটু খেয়াল করো। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, কেবলমাত্র অবস্থান রয়েছে তাকে কিন্তু বিন্দু বলে। কারণ ফর এক্সাম্পল যদি আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো এই জায়গাটাতে এখানে কিন্তু শুধুমাত্র একটা বিন্দু দিলাম, এটা কিন্তু দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নেই, জাস্ট সে যে জায়গাটা দখল করছে সে তার একটা অবস্থান আছে। এই জন্য আমরা বলতে পারি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, কেবলমাত্র অবস্থান রয়েছে তাকেই মূলত বিন্দু বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিন্দু কি, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য এটা লিখে দিয়েছি। এবার 2 নম্বর মানে খ নম্বরে আসো। খ নম্বরের অঙ্কটা আমি তোমাদেরকে উপরে বুঝাইছিলাম যে আয়তকারের ঘরটির মেঝের যে ক্ষেত্রফল যা হবে, আয়তকার বর্গাকারের মেঝের ক্ষেত্রফলটা ঠিক সেম হবে। হ্যাঁ, এই জন্য আমরা লিখছি, দেখো দেওয়া আছে আয়তকার ঘরটির মেঝের দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, যেটা আমরা উপরে দেখে এসেছিলাম যে দৈর্ঘ্য 7 মিটার আর প্রস্থ হচ্ছে 5 মিটার। আমরা দেওয়া আছে কথাটা লিখে দিয়েছি, তোমরা এটা উদ্দীপক থেকে লিখে দিবা। তো দেখো অতএব আয়তকার ঘরটির মেঝের ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই জন্য আমরা লিখছি দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে, তার কারণ আয়তকার ঘরটির মেঝের ক্ষেত্রফল যা হবে, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলও কিন্তু ঠিক তাই হবে, ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা লিখছি যে আয়তকার ঘরটির মেঝের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 7 আর প্রস্থ হচ্ছে আমাদের 5। এবার 5 7 কত? 35। তাহলে আমরা 35 বর্গমিটার কিন্তু পাইলাম কি আয়তকার ঘরটির মেঝের ক্ষেত্রফল। আমরা আয়তকার ঘরের মেঝের ক্ষেত্রফল কিন্তু 35 বর্গমিটার পাইছি। তো আমি তোমাদেরকে বলছিলাম যে আয়তকার ঘরটির মেঝের ক্ষেত্রফল যা হবে, বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কিন্তু তাই হবে। অতএব আমরা লিখতে পারি যে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে কত?
35 বর্গমিটার। যেহেতু আমি তোমাদেরকে উপরে বলে এসেছিলাম যে আয়তকার ঘরটির মেঝের ক্ষেত্রফল যা হবে বর্গকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কিন্তু তাই হবে। আমি উপরে তোমাদেরকে প্রশ্নতে বলে এসেছিলাম। দেখো আমি কিন্তু তাই বসিয়েছি যে অতএব বর্গকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে কত 35 বর্গমিটার। এবার দেখো যেহেতু আমরা জানি একটা বাহুর ক্ষেত্রফল বের করতে মানে একটা বর্গকারের ক্ষেত্রফল বের করতে হলে দুইটি বাহুর প্রয়োজন হয়, তাই না? কারণ আমরা জানি বর্গকার ক্ষেত্রটি বের করতে হলে আমরা বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু দিয়ে আমরা কিন্তু মূলত ক্ষেত্রফলটা বের করি। তো এই জন্য আমরা কী করবো এবার যেহেতু এখানে দুইটা এই যে 35 বর্গমিটার, এটা কিন্তু দুইটা বাহুর দৈর্ঘ্য এখানে আছে। তো এটাকে আমরা একটা বাহুর দৈর্ঘ্যতে একটা বাহু বের করব। তো এই জন্য আমরা লিখছি দেখো অতএব বর্গকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। এখন আমরা কিন্তু এক বাহুর দৈর্ঘ্য বের করব। এইবার যদি আমরা এই 35কে রুট ওভার করি, আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেখাই। যদি আমরা 35টাকে রুট ওভার করি, 35কে যদি আমরা রুট ওভার করি, দেখো এখানে আমি এখানে করছি যে রুট ওভার 35 মিটার, তাহলে কিন্তু আমরা পাই কত 35কে আমরা রুট ওভার করলে পাই হচ্ছে আমরা 5.92 মানে অর্থাৎ 5.92 মিটার পাই প্রায়। এটা যদি তোমরা ক্যালকুলেটারে দাও তাহলে কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, তোমরা 35কে রুট ওভার দিবা ক্যালকুলেটারে, তাহলে কিন্তু তোমরা 5.92 মিটার পেয়ে যাবা। ঠিক আছে, তারপর দেখো আমি নিচে একটু চলে যাই। যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে বর্গকার ক্ষেত্রটির পরিসীমা, তা আমরা জানি, একটু তোমাদেরকে আমি বুঝাই। দেখো একটা বর্গকার ক্ষেত্র যদি তুমি বের করো, মনে করো উভয় সাইডে কিন্তু সমান হবে, এরকমভাবে উভয় সাইডে কী হবে সমান হবে, যদিও আমারটা সমান হয় না যেহেতু আমি হাতে আঁকতেছি। তো দেখো এই একটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, যখন আমরা একটা বর্গক্ষেত্রের আমরা কী করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা তৈরি করি, তখন কিন্তু আমরা বাহু গুণ বাহু দেই, বাহু গুণ বাহু, এই দুইটা মানে যে কোনো দুইটা বাহু গুণ বাহু দিয়ে আমরা কিন্তু মূলত বের করি। আর যখন পরিসীমা বলবে তাহলে কিন্তু আমরা চারটা বাহুই বের করতে হবে। কয়টা বাহু? চারটা বাহুই কিন্তু আমাকে বের করতে হবে। তো এই কথাটা কিন্তু আমি এখানে তোমাদেরকে দেখাবো। অতএব এই জায়গাতে আমি লিখছি, একটু খেয়াল করো, এখানে আমি লিখছি অতএব বর্গকার ক্ষেত্রটির পরিসীমা 4 গুণ বাহুর দৈর্ঘ্য, অতএব 4 বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে পরিসীমার ক্ষেত্রে। তাহলে দেখো আমরা যেহেতু এক বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম কত 5.92 মিটার, হ্যাঁ, অর্থাৎ 4 বাহুর দৈর্ঘ্য, যেহেতু একটা বর্গকারের কিন্তু 4টা বাহু থাকে। তো আমরা যেহেতু পরিসীমা বের করব, পরিসীমা বের করতে গেলে কিন্তু আমাদের পুরোটাই বের করতে হবে। আমি এইমাত্র তোমাদেরকে দেখালাম। তো অতএব আমরা লিখছি বর্গকার ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম হচ্ছে 5.92, অর্থাৎ 4 গুণ 5.92 মিটার। এটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 23.68 মিটার প্রায়। অতএব আমরা কি পাইলাম, বর্গকার ক্ষেত্রটির পরিসীমা পাইলাম হচ্ছে 23.68 মিটার প্রায়। ঠিক আছে, আশা করি তোমরা খ নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের গ নম্বরের অঙ্কটা সমাধান করব। দেখো গ নম্বরের মধ্যে কি আছে, গ নম্বরের মধ্যে দেওয়া আছে আয়তাকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, এটা আমরা দেখে এসেছি, এবং প্রস্থ দেওয়া আছে 5 মিটার। তো এটা কিন্তু তোমরা উদ্দীপক থেকে লিখে নিবা, এটা কিন্তু আমরা উদ্দীপকের থেকেই এখানে দেওয়া আছে, আমি এটা লিখে নিয়েছি। তারপরে দেখো এবার আমরা কিন্তু কী করব, আয়তকার মেঝের পরিসীমা বের করব। আয়তকার মেঝের, আমরা কিন্তু এতক্ষণ বর্গকার মেঝের পরিসীমা বের করছিলাম, এবার আমরা আয়তকার মেঝের পরিসীমা বের করব। আর আয়তকার মেঝের পরিসীমা তো সূত্র আমরা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আমরা কিন্তু তাই করেছি। দেখো আমরা লিখছি অতএব আয়তকার মেঝের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আমরা এটা লিখে নিয়েছি। তো এবার দেখো 2 আর দৈর্ঘ্য কত পেয়েছিলাম আমরা 7, আমরা কিন্তু উদ্দীপকে দেখছি দৈর্ঘ্য হচ্ছে 7 মানে 7, আর যোগের যোগ, আর প্রস্থ হচ্ছে আমাদের 5। তাহলে এবার দেখো আমরা কি করব, প্রথমে 5-এর সাথে যোগ করব। তো 5-এর সাথে আমরা যোগ করলে কত পাই 12। এবার এই 12 দ্বারা যদি আমরা 2কে গুণ করি তাহলে 12 দুগুণে কত পাই আমরা 24 পাই। দেখো আমরা জায়গাতে লিখছি 24 মিটার, অর্থাৎ বর্গকার ঘরটির মেঝের পরিসীমা হচ্ছে কত 24 মিটার। ঠিক আছে, তাহলে এবার দেখো এবার আমার কি করতে হবে, আমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে আমরা কী বের করব, যে কত টাকা লাগবে, টাইলস বসাতে কত টাকা লাগবে। মানে একটা টাইলসের মূল্য হচ্ছে 40 টাকা, তাহলে কত টাকায় টাইলস আমরা বসাতে পারবো। তাহলে এবার দেখো এই জায়গাতে আমরা লিখবো অতএব দেখো বর্গকার ঘরটির মেঝের পরিসীমা আমরা কত পাইছি, মেঝের পরিসীমা কিন্তু আমরা 24 মিটার পাইছি। তাহলে এবার দেখো বর্গকার ঘরটির মেঝের বাহুর দৈর্ঘ্য, আমরা এবার বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা যেটা বের করব সেটা এখন দেখো আমরা পরিসীমা বাই হচ্ছে 4 দিছি, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমার বের হয়ে যাবে। তাহলে দেখো এবার 4 দ্বারা দিয়ে আমরা পরিসীমা কত পেয়েছিলাম 24, কত পেয়েছি 24। এবার 24 দ্বারা যদি আমরা কি করি 4 দ্বারা ভাগ করি 24কে, তাহলে কিন্তু আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাবো।
ঠিক আছে? তাহলে আমরা জানি ৪ ৬ কত ২৪ দিয়ে কাটাকাটি করি তাহলে ৬ তাহলে আমরা পাইলাম কত একটা বাহুর দৈর্ঘ্য কত ৬ তাহলে বোঝা গেল। আমি তোমাদেরকে একটু চিত্রটা এঁকে দেখাই। তো মনে করো এরকমভাবে সরি আমি এই জায়গাতে একটু ক্লিয়ার করি। একটু খেয়াল করো তাহলে বোঝা গেল কি দেখো এই একটা চিত্র আমি আঁকি যদিও এটা আমি হাতে আঁকতেছি। ঠিক আছে? মনে করো আমি একটা চিত্র আঁকলাম। তাহলে এটা হচ্ছে ৬ এটা হচ্ছে ৬ এটা হচ্ছে ৬ এটাও ৬ অতএব ৪টা বাহুই কিন্তু ৬ মিটার। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার অতএব দেখো বর্গাকার গড়টির মেজের ক্ষেত্রফল এবার আমরা বের করব। দেখো আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতেছি কার বর্গাকার ঘরটির মেজের। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি বাহু গুণ বাহু অথবা বাহু স্কয়ার বাহুর দৈর্ঘ্যের স্কয়ার সেটা তোমরা দিতে পারো। বাহু গুণ বাহু অথবা বাহু স্কয়ার দিতে পারো। যেমন দেখো আমি লিখছি অতএব বর্গাকার ঘরটির মেজের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে বাহু কত বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা ৬ পেয়েছিলাম এইমাত্র কিন্তু আমরা ৬ পেয়েছি একটা বাহুর দৈর্ঘ্য, তাই না? যে বাহুর দৈর্ঘ্য আমরা ৬ পেয়েছি। এবার আমরা কি করব দেখো এই ৬ দ্বারা ৬কে যখন আমরা স্কয়ার করব অতএব এখানে ২টা ৬ তাহলে ৬ দ্বারা আমরা ৬কে দিয়ে গুণ করি দেখো ৬ গুণ ৬ দিয়ে আমরা দেই তাহলে আমরা পাই হচ্ছে কত ৬ ৬ ৩৬ বর্গমিটার। তাহলে এখানে দেখো আমরা কিন্তু বর্গাকার গড়টির মেজের ক্ষেত্রফল আমরা পেয়েছি হচ্ছে ৩৬ বর্গমিটার। তো এবার আমি একটু তোমাদেরকে এটা ক্লিয়ার করে দেখাই নিচে যাইয়া। এবার এখানে দেখো আমি কি লিখছি যে এখানে ২ মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টাইলসের ক্ষেত্রফল। যেহেতু আমরা টাইলসের ক্ষেত্রফলটাও আমাদের জানা দরকার কারণ আমরা যেহেতু টাইলস কিনবো এজন্য আমি লিখছি দেখো ২ আমাদের কিন্তু উপরে বলে দিয়েছিল যে ২ মিটার বাহু বিশিষ্ট বর্গাকার কথা বলে দিয়েছে আমাদের উদ্দীপকের মধ্যে। এজন্য আমি লিখছি দেখো এখানে ২ মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টাইলসের ক্ষেত্রফল হচ্ছে ২ গুণ ২ যেহেতু আমরা জানি বাহু এখানে বাহুর কথা বলছে তাহলে বাহু গুণ বাহু ক্ষেত্রফল বের করতে হলে আমরা জানি বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু তোমরা যেভাবে লিখো। তাহলে আমরা লিখছি দেখো ২ গুণ ২ আমরা ২কে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে ৪ কত পাই ২ দুগুণে ৪ পাই অর্থাৎ ৪ মিটার। তাহলে বোঝা গেল একটা তোমার টাইলসের ক্ষেত্রফল কত ৪ বর্গমিটার। অতএব বর্গাকার ঘরটিতে টাইলস লাগবে মোট তারপর দেখো কি বলা হচ্ছে এবার যে অতএব বর্গাকার ঘরটিতে টাইলস লাগাতে মোট টাইলস প্রয়োজন কত? যেহেতু আমরা এখানে কিন্তু ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে ৪। ঠিক আছে? এবার উপরে আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে ৩৬। এবার আমরা যে বর্গাকার ঘরটির মেজের ক্ষেত্রফলকে আমরা কি করি যদি টাইলসের ক্ষেত্রফলের দ্বারা ভাগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে যে মোট কত খরচ হবে এটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো আমরা ৪ দ্বারা যদি আমরা কি করি ৪ দ্বারা যদি ৩৬কে আমরা কাটাকাটি করি তাহলে ৪ নং কত ৩৬ তাহলে আমরা পাই হচ্ছে কত ৯। তাহলে দেখো এবার একটা টাইলসের ক্ষেত্রে আমাদের যেহেতু একটা টাইলস আমাদের কত এখানে ৪০ টাকা করে প্রতিটা টাইলস। তো আমাদের টাইলস লাগবে কতটা? আমরা দেখলাম যে আমাদের এই ঘরটাতে টোটাল ৯টা টাইলস লাগবে। ঠিক আছে? তাহলে মোট কত খরচ হবে? আমরা জানি আমরা ওই জায়গাতে উদ্দীপকে দেখেছিলাম যে একটা টাইলসের মূল্য হচ্ছে ৪০ টাকা। তাহলে একটা টাইলসের মূল্য যদি ৪০ টাকা হয় তাহলে ৯টা টাইলসের মূল্য কত হবে? যেন আমরা লিখছি মোট খরচ হবে অথবা তোমরা লিখতে পারো যে একটি টাইলসের মূল্য হচ্ছে ৪০ টাকা অর্থাৎ ৯টি টাইলসের মূল্য এটাও তোমরা লিখতে পারো। আমি সরাসরি মোট দিয়ে লিখে দিয়েছি যে অতএব মোট খরচ হবে ৯ গুণ হচ্ছে ৪০। এবার দিয়ে আমরা এটাকে গুণ করে দেই তাহলে আমরা পাই হচ্ছে ৩৬০। অতএব ওই জায়গাটা আমাদের যদি আমরা টাইলস লাগাতে চাই তাহলে আমাদের ৩৬০ টাকা খরচ হবে। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের আরেকটা অঙ্ক আছে এটা করানোর পর আমাদের অঙ্ক শেষ করব। এই ৩টা অঙ্কর থেকে আমি আশা করি তোমাদের ২টা অঙ্কই কমন পড়বে, এটা আমি বিশ্বাস করি। তারপরে দেখো এখানে কী বলা হয়েছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ তারপর দেখো এখানে ৩ নম্বরে কী বলা হয়েছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩০ মিটার ২০ মিটার ও ১০ মিটার। ঘরটি ইট দিয়ে তৈরি করা যায়। প্রতিটি ইটের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২০ সেন্টিমিটার ১০ সেন্টিমিটার ও ৫ সেন্টিমিটার। একবারে প্রথম অঙ্কটার মতো তোমরা একটু খেয়াল করো। প্রথম অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু এই অঙ্কটা তোমরা খুব সহজেই পারবা। প্রথম অঙ্কটা আমাদের ছিল ট্রাকের আর এটা হচ্ছে আমাদের তোমার ইটের কথা। ঠিক আছে? এখানে কী বলা হয়েছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা এখানে বলছে। ঠিক আছে? একটু খেয়াল করো। আমাদেরকে বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা হচ্ছে ৩০ মিটার ২০ মিটার ১০ মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে ৩০ মিটার
আর প্রস্থ হচ্ছে 20 মিটার আর উচ্চতা হচ্ছে 10 মিটার। হচ্ছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। তারপর এবার দেখো ঘরটি ইট দিয়ে তৈরি করা যায়। প্রতিটি এবার ইটেরটা এবার দেখো ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হচ্ছে, দেখো ইটের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এবার আমাদেরকে এখানে কিন্তু ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিছে আর হচ্ছে ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিছে প্রশ্নের মধ্যে আমরা তাই দেখলাম। তো এবার আমাদেরকে বলছে ঘরটির আয়তন নির্ণয় করো। তারপরে 2 নম্বরে বলা হয়েছে মানে খ নম্বরে ঘরটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। তারপর গ নম্বরে বলছে দেখো ঘরটির দেয়ালের পুরুত্ব 1 মিটার হলে চারিদিকে দেয়াল তুলতে কতগুলো ইটের প্রয়োজন হবে। এখানে বলছে যে ঘরটির দেয়ালের পুরুত্ব যদি 1 মিটার হয়, মানে মোটা যদি 1 মিটার হয়, তাহলে চারদিকে দেয়াল তুলতে কতগুলো ইটের প্রয়োজন হবে। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই, এখানে একটু খেয়াল করো। দেখো ক নম্বরে আমরা লিখছি যে দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য হচ্ছে a = 30 মিটার। এখানে আমরা ABC কেন ধরছি, যেহেতু এখানে কিন্তু তোমার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, আবার ইটেরও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তাই আমরা কিন্তু ABC ধরে নিয়েছি। তাহলে এখানে দেখো দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য হচ্ছে A = 30 মিটার, ঘরটির প্রস্থ হচ্ছে B হচ্ছে 20 মিটার এবং ঘরটির উচ্চতা হচ্ছে C = 10 মিটার। ঠিক আছে। আর তারপরে আমরা কিন্তু এটা দেওয়া আছে, আমরা উদ্দীপকে সেটা দেখেছি। অতএব আয়তাকার ঘরটির আয়তন, আমরা কিন্তু আয়তনের সূত্র মাঝখানের অঙ্কটা তো ব্যবহার করেছি। আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা কিন্তু দেখো জায়গাতে লিখছি আয়তকার ঘরটির আয়তন হচ্ছে ABC ঘন একক। অতএব ABC আমরা গুণ অবস্থায় আছে, যেন আমরা লিখছি। দেখো এখানে তোমরা এটাও লিখতে পারো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাও কিন্তু তোমরা লিখতে পারো। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে দেখো এ দিয়ে আমাদেরকে দৈর্ঘ্য বোঝানো হয়েছে 30 মিটার, সেটা আমরা লিখছি যে 30 গুণ 20 গুণ 10। অতএব এগুলো কিন্তু আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করছি, এই যে ঘন মিটার। এবার আমরা যদি এটাকে পুরোটাকে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 6000 ঘন মিটার। ঠিক আছে। তাহলে আমি আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমাদের খ নম্বরে কী আছে সেটা একটু আমরা দেখব। খ নম্বরে বলা হয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে। তো এই জন্য আমরা লিখছি দেখো ঘরটির সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি, আমরা এখানে 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য, এটা আমরা দিব। সেজন্য আমরা লিখছি দেখো 2 AB + BC + CA বর্গ একক। তাহলে এবার আমরা কিন্তু কি করব, 2 30, ওই এক কথায় A সমান আমরা 30 ধরেছিলাম, তাই আমরা 30 দিব। তারপরে 30 দেওয়া ছিল, ধরে নিই দেওয়া ছিল দৈর্ঘ্য, তাহলে 30 দিব। অতএব আমরা কি করব, এখানে মানগুলা বসাই দেব। ঠিক আছে, যে মানগুলো আমাদের উপরে আছে তো আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এগুলো আমরা কি করব, প্রথমে আমরা এগুলাকে গুণ করে নিব। 30 দ্বারা 20কে গুণ করব, তারপরে 20 দ্বারা 10কে গুণ করব, তারপরে আমরা 10 দ্বারা 30কে গুণ করব। এভাবে গুণ করার পর দেখো আমরা 30 দ্বারা 20কে গুণ করে পেয়েছি হচ্ছে 2 এর 2 কিন্তু আমরা রেখে দিয়েছি, যেহেতু 2 আছে 2 এর 2 আমরা এখানে রেখে দিয়েছি। এবার 30 দ্বারা 20কে আমরা গুণ করে পেয়েছি হচ্ছে 600, তারপরে প্লাস আর প্লাস। তারপরে দেখো 20 দ্বারা 10কে গুণ করে আমরা পেয়েছি 200, তারপরে প্লাস আর প্লাস। তারপরে দেখো আমরা ওই তোমার কি বলে 10 দ্বারা 30কে গুণ করে আমরা পেয়েছি হচ্ছে কত, 300। তাহলে আমরা এটা লিখছি। এবার এটাকে আমরা যদি যোগ করে দিই, এই প্রত্যেকটাকে আমরা যোগ করলে আমরা পাই কত, 1100। দেখো এই 2 এর 2 আমরা কিন্তু রেখে দিয়েছি যে 2 গুণ, আর এটাকে আমরা যোগ করে পেয়েছি 1100। এবার 1100 দ্বারা যদি আমরা 2কে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 2200 বর্গমিটার। অতএব ঘরটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2200 বর্গমিটার। আশা করি তোমরা খ নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের গ নম্বরের যে অঙ্কটা আছে সেটা আমি সমাধান করব। দেখো গ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে যে দেওয়া আছে ঘরটির দেয়ালের পুরুত্ব, আমাদেরকে উপরে বলা হয়েছিল ক নম্বরে যে যদি 1 মিটার পুরুত্ব হয়, হ্যাঁ এ কথা আমাদেরকে কিন্তু বলা হয়েছিল। এই জন্য আমরা লিখছি দেওয়া আছে ঘরটির দেয়ালের পুরুত্ব হচ্ছে 1 মিটার। তাহলে ঘরটির দেয়াল হবে 4টি। একটা ঘরের দেয়াল কয়টা থাকে,
4টা থাকে। তো একটু দেখো আমি তোমাদের চিত্র আকারে কিন্তু আমি এখানে আঁকায় দিয়েছি তোমাদের জন্য। দেখো এখানে কিন্তু একটা ঘরের কি লাগে তোমার দেয়াল কিন্তু 4টা লাগে। তাহলে দেখো এই জায়গাতে ঘরটার দিকে খেয়াল করো, এখানে 10 মিটার, এখানে কত 10 মিটার, আর এটা হচ্ছে 30 মিটার, 30 মিটার দৈর্ঘ্য। তারপর দেখো এখানে এই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করো, এখানে বলছে দৈর্ঘ্য বরাবর 2টি দেয়ালের আয়তন। তাহলে দৈর্ঘ্য বরাবর একটা হচ্ছে তোমার 30 মিটার, এজন্য আমরা লিখছি দেখো অতএব দৈর্ঘ্য বরাবর 2টি দেয়ালের আয়তন 2 ইন্টু, যেহেতু 2টা, একটা জিনিস খেয়াল করো, তুমি যদি আয়তন বের করো, আমরা জানি আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিতে হয়। তো আমরা এটা দুইবার বের না করে যদি আমরা 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিই, তাহলে কিন্তু 2টা দেয়ালের কিন্তু আমাদের বের হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গাতে আমি তাই করছি, একটু খেয়াল করো। এখানে দেখো আমি কি করছি, 2 ইন্টু 30, মানে 30 হচ্ছে দৈর্ঘ্য, আর 10 হচ্ছে প্রস্থ, আর গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে 1। তাহলে আমরা যেহেতু দুইটা দেয়ালের আয়তন বের করবো, তো আমরা লিখছি 2 ইন্টু 30 গুণ 10 গুণ 1 ঘনমিটার। এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি, 30 দ্বারা আমরা 10কে গুণ করলে আমরা পাই 300, 300 দ্বারা 1কে গুণ করলে আমরা পাই 300। এবার 300 দেখো এখানে 2 রেখে দিয়ে আমরা গুণ 300 পেয়েছি, এগুলোকে গুণ করে। তারপর দেখো এবার 300কে দিয়ে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 600, অতএব 600 ঘনমিটার। এবং প্রস্থ বরাবর আমরা কিন্তু কি করছি, দুইটা দৈর্ঘ্য কিন্তু আমরা বের করছি, কি বের করছি, 2টার দৈর্ঘ্য আমরা বের করেছি, মানে 2টার দৈর্ঘ্যের আয়তন কত। এবার আমরা একইভাবে প্রস্থের দেয়ালের আয়তন বের করব। তো একইভাবে আমরা যেহেতু 2টা বার করব, তাই 2 করছি। এক কথায় ওই আয়তনের সূত্রটা দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে একই। তারপরে দেখো গুণ করে কিন্তু আমরা ক্যালকুলেশন করে আমরা 400 ঘন মিটার পেয়েছি। ওই প্রথমটার মতোই তোমরা গুণ করবা, এজন্য আমি নিচে চলে আসলাম। হ্যাঁ, তাহলে এবার দেখো যেহেতু আমাদের 4টা দেয়াল হয়েছে, 2টা হচ্ছে প্রস্থ বরাবর আর 2টা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। এবার 4টা দেয়ালের আয়তন দিয়ে আমরা যোগ করি, প্রস্থ বরাবর দৈর্ঘ্য বরাবর আমরা পেয়েছিলাম 600, আর প্রস্থ বরাবর পেয়েছি আমরা 400। এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 1000 ঘনমিটার। ঠিক আছে, তাহলে এইবার দেখো নিচে যাই। এবার একটু খেয়াল করো, যেহেতু আমাদেরকে ইটের প্রয়োজনে বলছে যে কতটা ইট লাগবে, কতটা ইটের প্রয়োজন হবে। তো দেখো আমরা কিন্তু 1000 ঘন সেন্টিমিটার পেয়েছি। এবার আমরা ইটের দিকে আসি, যেহেতু ইটেরও কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল। এবার দেখো যে একটি ইটের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তো 20কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 0.2 মিটার। আবার দেখো ইটের প্রস্থ হচ্ছে আমাদের কত, 10 সেন্টিমিটার। এবার যদি আমরা এটাকেও 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 0.1 মিটার। আবার দেখো ইটের উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার। এবার এটাকেও যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 0.05 মিটার। তো দেখো এবার আমরা তিনটার আমরা ভাগ করে প্রত্যেকটাকে কিন্তু আমরা 100 দ্বারা ভাগ করছি। তাহলে এবার দেখো আমরা যেহেতু মিটারে নিচ্ছি, কারণ আমরা জানি কি 100 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে আমরা এবার কিন্তু ভাগ করে আমরা এটা পেয়েছি। এবার একটি ইটের আয়তন আমরা বের করব, যে এত গুণ এত গুণ এত, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন মিটার। এবার এটাকে পুরোটাকে আমরা গুণ করে পেয়েছি হচ্ছে 0.001 ঘন মিটার। হ্যাঁ, এবার দেখো এবার প্রয়োজনীয় ইটের সংখ্যা আমরা কি করব, ওই যে আমরা ঘরের আয়তন বের করছিলাম দৈর্ঘ্য প্রস্থ মিলাইয়া, হ্যাঁ ওইটার সাথে আমরা কি করব, ইটের যে আয়তনটা সেটা আমরা ভাগ করলে আমরা পাবো হচ্ছে এই যে এতগুলা ইট পাবো। ঠিক আছে, কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 10 লক্ষটি ইট লাগবে। অর্থাৎ নির্ণয়ে ইটের সংখ্যা হচ্ছে 10 লক্ষটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা, আমি যে 3টা অঙ্ক তোমাদের জন্য সমাধান করলাম, আমি আশা করি তোমরা 3টা অঙ্কই বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ আমার অঙ্কগুলো না বুঝে থাকো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে বলতে পারি যে এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমরা এই যে তোমাদের রিসেন্টলি চূড়ান্ত পরীক্ষা আছে, এটাতে কিন্তু তোমরা খুব ভালো মানের রেজাল্ট করতে পারবে। আর এখান থেকে 3টা অঙ্ক থেকে 2টা অঙ্ক কনফার্ম আসবে, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। আর তোমরা এগুলা অধ্যয়ন করবা। আশা করি তোমরা এখান থেকে এই ভিডিওটা থেকে উপকৃত হবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।